সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ নিয়ে আলোচনায় যোগ দেবেন বিশ্ব অর্থনৈতিক ফোরামে। যাত্রাবাড়িতে এখনো চাঁদাবাজির ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ নেতা ইমন। একাধিক মামলার আসামি হয়েও ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে নীরব পুলিশ। প্রত্যেকটা দরজা আটকায় প্রত্যেকটা দরজা কুবাইতে উপরে উঠছে। 3টা ছেলে আসছে, তো বড় হ্যামার নিয়ে আসছে। হ্যামার দিয়ে প্রথম যখন বাড়ি মারলো বলতেছে যে ভাঙছে, এবার ওরা শেষ। সাভারে হত্যা মামলার আসামি জামিন পেয়ে সাক্ষী সহ 5 জনকে কুপিয়ে জখম। অভিযুক্তদের এখনো ধরতে পারেনি পুলিশ। মানিকগঞ্জ পৌরসভা যেন ময়লার ভাগাড়। অতিষ্ঠ জনজীবন, মেডিকেল বজ্রে 6 লাখ কৃষি জমি, চরম ক্ষতিগ্রস্ত কৃষক। পৌরসভার যত ময়লা আবর্জনা এই জায়গায় ফালায়, এই জায়গার ময়লা আবর্জনায় সমস্ত বর্ষার বাড়িতে মনে করেন ছড়িয়ে যায়। এই আবর্জনা ফালায় হাসপাতালের নিয়ে ময়লা টয়লা ফালালে আমাকে চোখে ক্ষতি হইতেছে। যশোরে অনলাইন অ্যাপে খাবার বিক্রিতে আকাশ ছোঁয়া সফলতা। বছরে আয় 1.5 কোটি টাকা, 8 শতাধিক নারীর কর্মসংস্থান। এবং বাইডেন আমলের 78টি আদেশ বাতিল করল ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে আসার ঘোষণা। ক্যাপিটল হিলে হামলাকারীদের ক্ষমা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার রাত 1টার দিকে ডক্টর ইউনুস ও তার সফর সঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 4 দিনের এ সফরের প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ স্ক্লস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়েংটন শিনওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি মূল বৈঠকে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। 4 দিনের এ সরকারি সফর শেষে আগামী 25 জানুয়ারির প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা পালালেও রাজধানীর যাত্রাবাড়িতে দেখা দিয়েছে উল্টো চিত্র। দখল, চাঁদাবাজি আর বসতবাড়িতে হামলায় মেতে উঠেছে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের ইউনিট সাধারণ সম্পাদক ইমন সর্দার। তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে সবকিছু দেখে শুনেও যেন অন্ধ আর বোবা হয়ে যায় এলাকাবাসী। একাধিক মামলার আসামি হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ বলছে গ্রেফতারের চেষ্টা করছেন তারা। এম এ আজিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর ধোলাইপাড়ের অলিতে গলিতে দিনে দুপুরে এমন অস্ত্র নিয়ে অবস্থান সন্ত্রাসীদের। বাজার দখল, চাঁদাবাজি আর ছিনতাই যেন নিত্যদিনের কাজ এদের। হামলার ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এদের সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছে হাফিজুর রহমান ইমন সর্দার। দেশ টিভির অনুসন্ধান বলছে ইমন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের ইউনিট সভাপতি। বিগত বছরগুলোতে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে সক্রিয় অবস্থান ছিল তার। শুধু দখল, চাঁদাবাজি নয়, সম্প্রতি ইমনের সন্ত্রাসী বাহিনী সিসি ক্যামেরা ভেঙে হামলা চালায় একটি বাড়িতেও। বাড়িটির দরজা জানালাগুলো এখনো তাদের ভয়াবহতার ছাপ বহন করছে। এই সন্ত্রাস পোলাপান সব নিয়ে আসছে, নিয়ে আইসা নিচের থেকে চাক্কা চুক্কা অনেক মারছে, মাইরা উইরা তারপরে গেট বাইঙ্গা, তারপরে গেটের উপরে প্রত্যেকটা দরজা আটকায় প্রত্যেকটা দরজা কুবাইতে উপরে উঠছে। 3টা ছেলে আসছে, তো বড় হ্যামার নিয়ে আসছে। হ্যামার দিয়ে প্রথম যখন বাড়ি মারলো বলতেছে যে ভাঙছে, এবার ওরা শেষ। তো দ্বিতীয় তালা ভাঙার পর গেটটা খুলে ওনারা করলো কি ঘরের ভিতরে এসে পড়লো। তো আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, তো উনি করলো কি আমার মোবাইল টানাটানি করতেছে, বলতেছে মোবাইল ছাড় নাহলে তোকে কোপ মারবো। প্রকাশ্য দিনে দুপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও ভয়ে মুখ খুলতে চায় না কেউ। ইমন বাহিনীর কথা জানতে চাইলেও যেন বোবা আর অন্ধ হয়ে যায় সবাই। আমি দেখি নেই, আমি কইতে পারি না এটা। না, ওই সময় আমি দেশের বাড়িতে ছিলাম, এখানে ছিলাম না।
না না ওইটা আমি বলতে পারবো না ভাইয়া। ওইটার সম্বন্ধে আমাদের আমি কিছু বলতে পারবো না, আমি জানিও না স্যার, ওইটার আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি গ্রামে ছিলাম। এবার আওয়ামী লীগ নেতা ইমনের মুখোমুখি হতে চাই আমরা। দেশ টিভির উপস্থিতি টের পেয়ে কেচিগেট বন্ধ করে বাসার ভেতরে অবস্থান নেয় সে। এমন সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কি করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ জানতে অফিসার ইনচার্জের কাছে দেশ টিভি টিম। ইমন প্রকাশ্য ঘুরে বেড়ালেও তার দাবি গ্রেপ্তারে চেষ্টা করছেন তারা। হ্যাঁ, সেটা আমাদের অবগত আমি আছি। আমরা কয়েকবার অভিযানও চালাইছি যে ওই ব্যাপারে ওই যে ইমনের বাড়িতে এরকম বেশ কিছু লোককে নিয়ে একজন ভদ্রলোকের বাড়িতে আক্রমণ করেছিলেন। পরে আমরা তাৎক্ষণিক নিয়ে অভিযোগ করলে আমরা এটা মামলা নিয়েছি। আওয়ামী সরকারের পতনের পর সারা দেশে আওয়ামী লীগ নেতারা পালালেও অদৃশ্য শক্তির বলে ইমন যেন আরও ভয়াবহ হয়ে উঠেছে যাত্রাবাড়ী ধোলাইপাড় এলাকায়। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সাভারে হত্যা মামলায় জেল থেকে জামিনে ছাড়া পেয়ে মামলার সাক্ষী সহ 5 জনকে কুপিয়ে জখম করেছে আসামি। রোববার বিকেলে হেমায়েতপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন আসামি ফয়সাল ও তার সহযোগীরা। তাকে গ্রেফতারে কাজ করছে পুলিশ। সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরী রিপোর্টে। সাভারের হেমায়েতপুর এলাকায় ত্রাসের রাজত্ব চালায় রকিবুল ইসলাম ফয়সাল ও তার সহযোগীরা। রোববার এই এলাকায় মামলার সাক্ষী সহ কয়েকজনকে কুপিয়ে ফের আলোচনায় আসে এই চক্রটি। 2023 সালে ফেব্রুয়ারি মাসে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় শাহাবুদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ফয়সাল চক্র। পরে হত্যা মামলায় কারাগারে যান তিনি। সম্প্রতি জামিনে ছাড়া পান ফয়সাল। এলাকার প্রভাবশালীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এতে আরও বেপরোয়া হয়ে ওঠে ফয়সাল। হত্যা মামলায় সাক্ষ্য দেয় সাক্ষীদের উপরে চড়াও হন তিনি। এক পর্যায়ে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয় তাদের। এই ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়। গুন্ডা ভাড়া করে না বাড়ির মধ্যে সবাই মারছে। প্রকাশ্য খুন করার পর কিছু হয়েছে, কিছু করতে পারছে পুলিশ? কোনো বিচার করে নাই। জামিন দিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। কিসের জামিন দিল? এই যে 2 বছর পর আবার প্রকাশ্য 9টা রান্দাও নিয়ে 5 জন মানুষকে কুবাইলো। কি বিচার করলো? তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে সানি নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। ভুক্তভোগীদের অভিযোগ, আগে থেকে থানায় জিডি করলেও মেলেনি কোনো প্রতিকার। 4 জনে মিলে একজনকে কোপ দিছে আমার বড় জ্যাঠার হাতে, মোহাম্মদ ফারুক হোসেনের হাতে। তার মাথার কোপ তিনি হাত দিয়ে ফিরেছে, তার আঙ্গুল পড়ে গেছে। 5 জনকে কুপিয়ে জখম করার ঘটনায় সাভার মডেল থানায় মামলা হলেও এখন পর্যন্ত কেউই গ্রেফতার হয়নি। 4টা টিম ওখানে গিয়েছে। যাওয়ার পরে দেখা যায় যে একটা পক্ষ প্রচণ্ডভাবে তাদেরকে প্রহার করা হয়েছে এবং গুরুতর জখম করা হয়েছে। আমরা আসামি ধরার জন্য চেষ্টা করছি। দ্রুত হত্যা মামলার আসামি ফয়সাল ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি ভুক্তভোগীদের পরিবার ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। শুধু দল নয়, জনগণের সমর্থন নিয়ে দেশকেও পুনর্গঠন করতে চায় বিএনপি, জানালেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুঃশাসনের কারণে প্রতিটি সেক্টর লণ্ডভণ্ড হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এই নিষ্পেষণের শিকার হয়েছে রাজনৈতিক দল সহ দেশের জনগণ। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে, স্লোগানের প্রতিযোগিতার দৈন্যতা থেকে বের হয়ে মেধা ও বুদ্ধির প্রতিযোগিতায় নামতে হবে বিএনপি নেতাকর্মীদের। সাইফুল রিপনের প্রতিবেদন। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচি শুরু করে বিএনপি। রাজনৈতিক কর্মী তার মননশীলতা আরো বেশি শানিত, তাকে আরো বেশি উচ্চতায় উঠতে গিয়ে পড়াশোনার কোনো বিকল্প নেই। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে ফর্ম পূরণের মধ্য দিয়ে সদস্যপদ নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুপ্রবেশ ঠেকাতে আপাতত নতুন সদস্য না নিয়ে শুধু সদস্যপদ নবায়ন কর্মসূচি চলবে জানান বিএনপির নীতি নির্ধারকরা। বলেন, সদস্যপদ নবায়নের পাশাপাশি 31 দফা ও পতিত স্বৈরাচারের দুর্নীতির শ্বেতপত্র তৃণমূলে ছড়িয়ে দিতে প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচি
জাতীয়ভাবে পালন করা হবে। সদস্য নবায়ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানত আমরা যাব আমাদের পজিটিভ কর্মসূচি নিয়ে, 31 দফা নিয়ে এবং অন্যান্য কর্মসূচি নিয়ে, জাতীয়তাবাদী দলের রাজনীতি নিয়ে মানুষের কাছে। দ্বিতীয়ত তাদের কাছে আমরা বলবো আওয়ামী লীগের বিরুদ্ধে যে শ্বেতপত্রটা প্রকাশিত হয়েছে সেটা আপনারা সবাই পড়ে যার যার মতো করে সেটা মানুষের সামনে দেবেন। মেধাবীদের দলে টানতে নেতাকর্মীদের তাগিদ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাইদের পক্ষে স্লোগান দিতে থাকে, তারপরে স্লোগান দেয় পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এটা রাজনীতি না, দিস ক্যানট বি পলিটিক্স। এটা কোনো রাজনৈতিক কর্মীর বুক থেকে এই ধরনের স্লোগান আসা উচিত নয়। এবং সেখানে কত বড় ব্যাংক্রাপসি, একটা দেউলিয়াপনা হতে থাকে রাজনীতি, সেটা বোঝা যায়। আমরা এই জায়গাটাতে আমাদের একটা চরম দৈন্য আছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনসমর্থন নিয়ে লন্ডভন্ড দেশ পুনর্গঠন করতে চায় বিএনপি। দেশের সেক্টরগুলোকে যেরকম ধ্বংস করা হয়েছে, জনগণকে যেরকম নিষ্পেষিত করা হয়েছে, রাজনৈতিক দলগুলোকে সেভাবে নিষ্পিত করা হয়েছে, অত্যাচারিত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে নেতাকর্মীদেরকে। ঝড়ের পরে আমরা দলকে পুনর্গঠন করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাবো। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। যত দ্রুত দল শক্তিশালী হবে তত দ্রুত দেশকে পুনর্গঠন করা সম্ভব হবে বলেও জানান তারেক রহমান। 31 দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। সোমবার সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় ভোটে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান সিইসি। শিউলি রায়ের রিপোর্ট। সারা দেশে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সোমবার সকালে ঢাকা সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রম উদ্বোধন করেন সিএসি AM নাসির উদ্দিন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত এবং বায়োমেট্রিক নিবন্ধন 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 11 এপ্রিল পর্যন্ত। প্রথমবার ভোটার হতে পেরে খুশি তরুণরা। আর হালনাগাদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথাও জানান কর্মকর্তারা। আশা করছি যে পরবর্তী নির্বাচনে আমরা সুষ্ঠুভাবে নির্ভয়ে নির্দ্বিধায় ভোট প্রদান করতে পারবো এবং দেশের যে সঠিক জনপ্রতিনিধি তাকে বেছে নিতে আমরা ভূমিকা রাখবো। যারা ভোটার হবেন তাদের সমস্ত তথ্য আমরা কালেকশন করব, তথ্য যাচাই করে তাদেরকে আমরা ভোটার বানাবো। মানুষের হারানো ভোটাধিকার পুনরুদ্ধারে ইসি কাজ করছে বলে জানান নির্বাচন কমিশনাররা। সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে শতভাগ নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে নির্দেশনা দেন তারা। যে ভোট নিয়ে মানুষের মধ্যে অনীহা ছিল, যে ভোট নিয়ে মানুষের মধ্যে দ্বিধা ছিল, যে ভোটের ব্যাপারে মানুষের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল, আজকে এই মুহূর্ত থেকে আমরা আশা করব সেই অনীহা, সেই তাদের অগ্রহণযোগ্যতা বা গ্রহণযোগ্যতা সম্পর্কে তাদের যে মনে প্রশ্ন ছিল সে প্রশ্ন অবসারিত হবে ইনশাআল্লাহ। জুলাই আগস্ট আন্দোলনে হতাহতদের প্রত্যাশা পূরণের অঙ্গীকারও করেন নির্বাচন কমিশনাররা। স্যার একটা ভালো নির্বাচন দিয়ে, তা না হলে আমার এই পা সুস্থ হলে আমি আবার আন্দোলনে নামবো। কি আকুতি একটা ভোট দেওয়ার জন্য। বর্তমান নির্বাচন কমিশন কোনো রংবিহীন, চেহারাবিহীন একটি কমিশন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের ওই সন্তানের প্রত্যাশা পূরণ করব। আর ভোটের জন্য সব অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকা থেকে যারা বাদ পড়েছেন তাদের নিবন্ধন করা হবে চলতি কার্যক্রমে। তাদের এই আক্ষেপ আমরা বুঝাতে চাই। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।
দেখছেন সংবাদ সকাল। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ি চালকদের বেপরোয়া গতি ও যত্রতত্র পার্কিং করে যাত্রী ওঠানামার কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, হাইওয়ে পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি, তো আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। এখানে কিন্তু 2022 সালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের 55 কিলোমিটার সড়ক উদ্বোধন হওয়ার পর থেকে কিন্তু এই পর্যন্ত 995টি সড়ক দুর্ঘটনায় কিন্তু আসলে 160 জনের মৃত্যু হয়েছে এবং এখানে কিন্তু আহত হয়েছেন প্রায় 1.5 শতাধিক যাত্রী। তো আমাদের মুন্সিগঞ্জের যেই মুন্সিগঞ্জ প্রান্ত আছে সেখানে কিন্তু 31 কিলোমিটার সড়কে এই গত 1 বছরে কিন্তু প্রায় 36 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তো আসলে এখানে কিন্তু হাইওয়ে পুলিশ তারা বলছেন যে এখানে কিন্তু শুধু আমাদের তদারকি করলেই চলবে না, এখানে সচেতনতার একটি ব্যাপার আছে। চালকরা কিন্তু বেপরোয়া গতিতে কিন্তু এই মহাসড়কে এক্সপ্রেসওয়েতে কিন্তু গাড়ি চালায় এবং যত্রতত্র কিন্তু তারা সড়কেই কিন্তু এখানে কিন্তু এক্সপ্রেসওয়ে যেই সড়কটি রয়েছে সেখানে কিন্তু বিরতিহীনভাবে 4 লেনের সড়কে গাড়ি চলার কথা, কিন্তু সেখানে কিন্তু চালকরা এবং যাত্রীরাও কিন্তু এখানে আপনার সড়কের মধ্যে কিন্তু গাড়িতে ওঠানামা করছে এবং চালকরা কিন্তু বেপরোয়াভাবে চালাচ্ছে বলেও এখানকার আমাদের জানিয়েছেন। তো আমি একজন যাত্রীর সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন, এই সড়কে তো প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, কিন্তু এখানে তো যাত্রী ওঠানামা নিষেধ, আপনি এখানে কেন? এখানে আমাদের যাত্রী ছাউনিগুলিতে বাসগুলি থামায় না, এই জন্য এখানে আমরা আসা। ম্যাক্সিমাম ওপারে বাসগুলি যাত্রী ছাউনিতে থামায় না। কেন তাহলে যাত্রী ছাউনিগুলি রাখা হয়েছে বা বানানো হয়েছে? যাত্রী ছাউনিতে তারা থামায় না, তারা অতিরিক্ত গতিতে গাড়ি চালায়। ওকে, ধন্যবাদ। আপনি আসলে যেমনটি শুনছিলেন যে যাত্রীরাও কিন্তু বলছেন যে এখানে যাত্রীরা বলছেন যে চালকরা কিন্তু বেপরোয়া গতিতে গাড়ি চালায় এবং এখানে কিন্তু রাতে কিন্তু লাইট না থাকার কারণে এবং সিসি ক্যামেরার সংকটের কারণে কিন্তু আসলে এখানে দুর্ঘটনা ঘটছে বলে এখানকার হাইওয়ে পুলিশ আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সনবাড়ি থেকে সবশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ি চালকদের বেপরোয়া গতি ও যত্রতত্র পার্কিং করে যাত্রী ওঠানামার কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমিত সরকার। সুমন, মানিকগঞ্জ পৌরসভার ময়লার ভাগাড়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জীবন। হাসপাতাল ও ক্লিনিক সহ বাসাবাড়ির বস্ত্র নির্দিষ্ট স্থানের পরিবর্তে ফেলা হচ্ছে কৃষি জমিতে। এতে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশের প্রায় 100 বিঘা আবাদি জমি। এই অবস্থায় দ্রুতই ডাম্পিং গ্রাউন্ড সংস্কারের দাবি স্থানীয়দের। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। পৌরসভার বর্জ্য নিয়ে একের পর এক গাড়ি আসছে ময়লার ভাগাড়ে, আর সেই ময়লা খুবলে খাচ্ছে শূকর, কুকুর আর পাখিরা। মানিকগঞ্জ শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে 2012 সালে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নির্মাণ করা হয় পৌরসভার এই ডাম্পিং গ্রাউন্ড। হাসপাতাল, ক্লিনিক সহ বাসাবাড়ির বর্জ্যে ডাম্পিং স্টেশনটি যেন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় কৃষকদের কাছে। জমিতে কাজ করতে গিয়ে সূচকাচ বিধে মারাত্মক জখম সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এছাড়াও আবর্জনার প্রকট দুর্গন্ধে অতিষ্ঠ সবাই। দীর্ঘদিন ধরে জমি থেকে বর্জ্য অপসারণ করে ডাম্পিং গ্রাউন্ডটি সুরক্ষিত করার দাবি জানালেও কর্ণপাত করছে না পৌর কর্তৃপক্ষ। পৌরসভার যত ময়লা আবর্জনা এই জায়গায় ফালায়, এই জায়গার ময়লা আবর্জনায় সমস্ত বর্ষার বাড়িতে মনে করে ছড়িয়ে যায়। কাজ ফালায়, সই ফালায়, পায়ে বিন্ধে,
ক্ষেতের কাজ করতে পারি না, আমার ক্ষেত খোলা সব করতে পারি না, কামলা আসে না, কামলার জন্য কামলা সুই কিনতে এই আবর্জনা ফালায়, হাসপাতালের নিয়ে ময়লা টয়লা ফালালে আমাকে চোখে ক্ষতি হইতেছে। বাসাবাড়ি কিংবা ক্লিনিক্যাল বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা না করা হলে মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে বলে জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক। হাসপাতাল বা ক্লিনিকের বিভিন্ন বজ্র পদার্থ আছে, তার ভিতরে যদি ধারালো বজ্র পদার্থ যদি বিভিন্ন জায়গায় অরক্ষিতভাবে রেখে দেওয়া হয় বা ফেলে দেওয়া হয়, তাহলে সেখান থেকে কিন্তু মরণ ব্যাধিও হতে পারে। যেমন HIV একটা রোগ আছে, সেটা কিন্তু অস্ত্রের মাধ্যমে যেতে পারে। তারপরে আমাদের বলি সিফিলিস, গনোরিয়া, হেপাটাইটিস বি ভাইরাস, এই ধরনের রোগ সংক্রামক রোগ হতে পারে। তবে স্থানীয় কৃষকদের কথা বিবেচনা করে ডাম্পিং গ্রাউন্ডটি অন্য জায়গায় সরিয়ে নেওয়ার কথা জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। এটা সুরক্ষিত একটা জায়গায় হোক, যাতে সাধারণ কৃষকের এই জমিটা কোনোভাবে নষ্ট না হোক, এটা আমি চাইবো। আর ডাম্পিং গ্রাউন্ডটি সুরক্ষিত করতে 100 কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে জানিয়ে সিদ্ধান্ত মোতাবেক দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা জানালেন পৌর এই কর্মকর্তা। আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ে ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য 100 কোটি টাকার একটা প্রপোজাল রয়ে গেছে। একটা সুন্দর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণ করা হবে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত ব্যবস্থা দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। অনলাইন অ্যাপ আগামীর উদ্যোক্তা তৈরি করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন, যেখানে অবসর সময়ে কাজ করে সফল হয়েছেন অসংখ্য নারী। যশোরের সংগঠনটির বর্তমান আয় বছরে 1.5 কোটি টাকা। সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। লাল গালিচা, মাথায় মুকুট আর ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হচ্ছে বছরের সেরা উদ্যোক্তাদের। শিহাবুদ্দিন পেশা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। করোনাকালে ঘরে বসেই কিছু করার প্রয়াস থেকে তৈরি করেন আগামীর উদ্যোক্তা অ্যাপ। অ্যাপটির মাধ্যমে হোমমেড ফুড বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। প্রথমেই 30 জন নারী উদ্যোক্তা নিয়ে শুরু হয় পথ চলা। এখন এ প্ল্যাটফর্মে কাজ করছেন 8 শতাধিক নারী। জিরো থেকে শুরু করা মূলত, সেখান থেকে আমরা এখন সবাই প্রায় মোটামুটি স্বাবলম্বী। প্রথম থেকে আমার প্রথম বছরে 4 লাখ টাকা সেল হয়েছিল, আমি এবছর 12 লক্ষ টাকা প্লাস সেল করছি এবং আমি আমার মানে মোট সেলস আপনার 32 লাখ প্লাস। অবসর সময়কে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করছেন নারীরা। রান্না করা খাবার, চালের গুঁড়া, গুড়, পাটালি বা কেক, যে যা পারেন তাই বিক্রি করছেন প্ল্যাটফর্মে। এসব জিনিস গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য কর্মসংস্থান হয়েছে অনেক ছেলেদেরও। 2020 সাল থেকে শুরু করে আমি এখানে আসি রাইডার হিসাবে। 2020 সালের থেকে আমাদের কাস্টমারদের কাছে এই খাবারগুলো পৌঁছে দেওয়ার মতন মানুষের খুবই অভাব ছিল। আমরা স্টুডেন্টরা ওই সময় ভেবে দেখলাম যে আমরা এর পাশাপাশি করতে পারি। আমি সহ আমার পাশাপাশি অনেকেই ছিল এখানে শুরু থেকে শেষ পর্যন্ত। এখন পর্যন্ত এত 4 বছর কন্টিনিউ কেউ করতে পারেনি। আমার টোটাল সেলস এখানে 1.5 কোটি টাকা। খুব অল্প সময়ে যশোরে ব্যাপক সাড়া ফেলে এই প্ল্যাটফর্মটি। গুটি গুটি পায়ে পথ চলা এই ফাউন্ডেশনটির বর্তমান ইনকাম বছরে প্রায় 1.5 কোটি টাকা। যশোরের এখন পর্যন্ত 2020 সাল থেকে সবথেকে বড় গ্রুপ বলেন, বড় ই-কমার্স প্ল্যাটফর্ম বলেন, সেটা আগামী উদ্যোক্তা ছিল, আছে এবং ইনশাআল্লাহ থাকবে। আর এরপরে কথা সেলসের দিক থেকে যদি বলেন, আমাদের এখানে দক্ষিণবঙ্গের ভেতরে বলেন বা খুলনার ভেতরে বলেন, আমার জানা মতে ই-কমার্স বিজনেসে এরকম ধরনের সেলস যেটা 1.47 লক্ষ টাকা এরকম করে নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম করেছে আমার জানা নেই। সংগঠনটি সামনের দিনে আরো কর্মসংস্থান তৈরি করবে, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক সংবাদ। ক্যাপিটাল ওয়ান অ্যারিনাতে হাজার হাজার মার্কিনীদের উপস্থিতিতে একের পর এক নির্বাহী আদেশে সই করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্যারিসের জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। বাতিল হয়েছে বাইডেন প্রশাসনের 78টি নির্বাহী আদেশ। ক্যাপিটল হিলে দাঙ্গার সঙ্গে সম্পৃক্ত 15,000-এর বেশি মার্কিনীদের ক্ষমা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গণনির্বাচন প্রক্রিয়াকে ঘিরে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আরবি দাফসরের রিপোর্ট। অভিষেক অনুষ্ঠানের পর দম ফেলার ফুরসত পাচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। একের পর এক জারি করছেন নির্বাহী আদেশ। ক্যাপিটাল ওয়ান এরিনাতে উপস্থিত হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে সই করছেন তিনি। এ যেন যুক্তরাষ্ট্রের জন্য এক সুবর্ণ যুগের সূচনা। আপনারা সবাই যুক্তরাষ্ট্রের জন্য শুরু এক সুবর্ণ যুগের সাক্ষী। পুরনো দিনগুলো আবার ফিরে এসেছে আমাদের মাঝে। যেই কথা সেই কাজ।
শুরুতেই প্যারিসের জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম সরালেন প্রেসিডেন্ট ট্রাম্প। সরে এলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও। প্রত্যাহার করা হয়েছে বাইডেন প্রশাসনের সই করা ৭৮টি নির্বাহী আদেশ। গত প্রশাসনে অনেকগুলো নির্বাহী আদেশের কারণে অন্যান্য দেশগুলো তাদের অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। এসব আদেশ প্রত্যাহারে আমি সই করছি। বাইডেন প্রশাসনের কারণে মার্কিনীদের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। এটি মার্কিন ইতিহাসের সবথেকে ব্যর্থ প্রশাসন। ২০২১ সালের জানুয়ারির শুরুতে ক্যাপিটল হিলের দাঙ্গার সঙ্গে সম্পৃক্ত ১৫০০-এর বেশি মার্কিনীদের নজিরবিহীন ক্ষমা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রে প্রাউড বয়েস ও ওথ কিপার্সের মতো কট্টর ডানপন্থী সংগঠনগুলোকে জেল থেকে দিয়েছেন মুক্তি। এছাড়াও সন্ত্রাসী দেশের তালিকায় তালিকাভুক্ত করা হয়েছে কিউবাকে। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্রুত আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পাশাপাশি ফেব্রুয়ারির শুরু থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যতে ২৫% শুল্ক বসানো হবে বলেও জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের গণনির্বাচন প্রক্রিয়াকে ঘিরে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেখা দিয়েছে অস্থিরতা। প্রেসিডেন্ট ট্রাম্প চেয়ারে বসার সঙ্গে সঙ্গে অবৈধ অভিবাসীর ঢল নামতে পারে বলে মেক্সিকোতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। গেল ৬ দশকে মধ্যপ্রাচ্য নীতিতে সবচেয়ে খারাপ রেকর্ড বাইডেন প্রশাসনের। এবার ট্রাম্পের আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণের দিন এমন জ্বালাময়ী মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এ সময় অঞ্চলটির জন্য ট্রাম্প প্রশাসনের বাস্তবসম্মত নীতি গ্রহণ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি। অন্যদিকে ইসরায়েলের আক্রমণে একের পর এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়ে বিপাকে ইরান, এমন দাবি ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। নাসরিন আক্তারের রিপোর্ট। এবার বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বলেন, গেল ৬ দশকে মধ্যপ্রাচ্য নীতিতে বাইডেন প্রশাসনের রেকর্ড সবচেয়ে খারাপ। এর পেছনে গেল ১৬ মাসে বাইডেন প্রশাসনের ছত্রছায়ায় গাজায় সংঘটিত হওয়া গণহত্যাকে দায়ী করেন তিনি। অন্যদিকে ট্রাম্পের আগমন ঘিরে আশার বাণীও শোনান ইরানের এ নেতা। জানান, মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্প প্রশাসনের বাস্তবসম্মত নীতি গ্রহণের বিষয়ে আশাবাদী তিনি। সোমবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে আরও জানান, ট্রাম্পের অধীনে নতুন সরকারের দৃষ্টিভঙ্গি ও নীতিগুলো বাস্তবসম্মত হবে বলে আশা তার। এ সময় ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে বাইডেন প্রশাসনের ব্যর্থতার কথাও তুলে ধরেন ইসমাইল বাঘাই। ২০১৫ সালে ওবামা প্রশাসনের আমলে ইরানের সাথে পরমাণু চুক্তি হলেও ২০১৮ সালে এ চুক্তি থেকে বের হয়ে আসে ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসন। এ সময় ইরানের ওপর পারমাণবিক ও অর্থনৈতিক নানা নিষেধাজ্ঞাও আরোপ করে ট্রাম্প। তবে নতুন ট্রাম্প প্রশাসন আবার এ চুক্তিতে ফিরবে কিনা তা নিয়েও ধোঁয়াশায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ইসরায়েলের আক্রমণে একের পর এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়ে বিপাকে ইরান, এমন দাবি ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। মাইকেল ওয়ার্টস জানান, গেল বছর ইসরায়েলি হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ায় পিছিয়ে পড়েছে ইরান। সেই সঙ্গে অন্যতম মিত্র সিরিয়ার আসাদ সরকারের পতনে ইরান বিপাকে বলেও মন্তব্য করেন তিনি, যদিও তা অস্বীকার করে আসছে ইরান। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।